আজকে রাস্তায় আনএক্সপেক্টেড রকমের সময় লেগে গেল ডিভিশন থেকে ধানমন্ডি আসতে। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কোনটা, ওদের ডিএসএস আলোচনা করছিলাম তাই না, ডিসিশন সাপোর্ট সিস্টেম, প্রোগ্রাম এবং নন প্রোগ্রাম ডিসিশন মেকিং। জাস্ট মিনিট, আমি শেয়ার করে দিই স্ক্রিনটা। ওকে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, আচ্ছা গত ক্লাসে একটা কুইক রিক্যাপ করে ফেলি। আমরা গত ক্লাস করলাম। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে গিয়ে ডেটা, ইনফরমেশন, নলেজ, রাইট? ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য এবং ডেফিনেশন গুলো আলোচনা করেছিলাম, যে র ফ্যাক্টস, আনঅর্গানাইজড, আর ইনফরমেশন হচ্ছে গিয়ে কোন একটা পারপাস সেন্ট্রিক বা পারপাস ড্রিভেন, কোন একটা পারপাস থাকে ডিসিশন মেকিং এর জন্য আমরা ইউজ করি, এবং যেটাই ডেটার অর্গানাইজড রূপ, রাইট? এছাড়া আমরা আরেকটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে নলেজ, যে রিপিটেড কনভার্সন অফ ডেটা মেক্স ইনফরমেশন ফর মেকিং সার্টেন ডিসিশনস। বাট এই ডিসিশনগুলো যখন আমরা রিপিটেডলি নিতে থাকি, একই রকম ডিসিশন যখন রিপিটেডলি নিতে থাকি, তখন ইট বিকামস আ প্যাটার্ন, একটা ট্রেন্ড। ওই প্যাটার্ন বা ট্রেন্ডকে আমরা বলি হচ্ছে নলেজ। তখন দেখা যায় ফার্দার আমরা বেশ কিছু ডিসিশন এই ট্রেন্ড বা প্যাটার্নের উপরে বেস করে নেওয়া শুরু করে নিতে পারি, তাই না? আমি একটা এক্সাম্পল হিসেবে বলছিলাম যে শীতকাল এসে পড়লো, আমি দোকানে কাপড় তুলবো কিনা শীতের কাপড়, এই ডিসিশনটার জন্য উই ডোন্ট ওয়েট ফর ডেটা, যে ডেটায় কনভার্ট করে আমি ইনফরমেশন বানাবো, দেন আই উইল মেক এ ডিসিশন যে আমি কি অ্যাকশনে যাবো কি যাবো না। রাদার উই রিলাই অন নলেজ, ওইটা আমরা আলোচনা করেছিলাম। আর আলোচনা করেছিলাম হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং, প্রথমত ইনফরমেশনের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, অর্গানাইজেশন আলোচনা করেছিলাম। মেইন জিনিস যেটাতে এসে আমরা মেজর আলোচনাটা করছিলাম, সেটা ছিল হচ্ছে কি ডিসিশন সাপোর্ট সিস্টেম, হ্যাঁ, ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। এই ডিসিশন সাপোর্ট সিস্টেম আলোচনা করার সময় আমরা বলছিলাম যে ডিসিশন মেকিং সাধারণত দুই ধরনের। হ্যাঁ, একটু এক মিনিট ধরবেন। দুই ধরনের ডিসিশন মেকিং আমরা করি, একটাকে বলি হচ্ছে কি প্রোগ্রাম ডিসিশন, একটাকে বলি হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশন। প্রোগ্রাম ডিসিশন যেগুলো হচ্ছে কি রুটিন ডিসিশন, অর্থাৎ যেই জিনিসগুলা আমরা অলমোস্ট রেগুলার বেসিসে নেই, এবং ডিসিশনটা নেওয়ার সময় আমরা জানি যে এটার আসলে কি ইনপুটের উপরে বেস করে ডিসিশন নিব, এবং ডিসিশনটা নেওয়ার পরে কি আউটপুট হবে। কি আউটপুট হবে বলতে কি ধরনের আউটপুট হবে, যেমন আমরা এক্সাম্পল কি আলোচনা করেছিলাম, ইফ আই রিমেম্বার, যে আমার বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের মধ্যে যদি একটা কোয়ান্টিটি নিচে তার দ্যাট ইজ হোয়াট। আমার ছোট ছেলে অফিস থেকে মাত্র আসছি, তো একটু দূরে রাখা ডিফিকাল্ট, থাকুক, হ্যাঁ, ও সহই ক্লাস করাক। বাবা অনেক কিউট স্যার। স্যার অনেক কিউট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, চলো আমরা ক্লাস করাই। আমার হচ্ছে আজকে থার্ড ছেলে, মানে থার্ড সন্তান আর কি। আমার সবচেয়ে বড় মেয়ে ও লেভেল দিবে এবার, তারপরের জন ক্লাস 7-এ, এইটা একটু ছোট। ইনশাআল্লাহ ফিউচার এফসিএ। হ্যাঁ, ফিউচার এফসিএ, আচ্ছা ইনশাআল্লাহ। বাবা বাবা এটা টানে না। হ্যাঁ, আচ্ছা, স্যার নামটা কি স্যার? ওর নাম হচ্ছে সুহায়ের মতিন। সুহায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা প্রোগ্রাম এবং নন প্রোগ্রাম ডিসিশন, নন প্রোগ্রাম ডিসিশনের ক্ষেত্রে বলছিলাম যে ওয়্যারহাউসের এক্সাম্পল দিয়েছিলাম আমরা, যে ওয়্যারহাউসে যদি কোনো প্রোডাক্টের স্টক শেষের দিকে যা থাকে, তাহলে আমাকে রিঅর্ডার করতে হবে। দিস ইজ আ নোন ডিসিশন মেকিং। এবং এটার জন্য ইনপুটটা কি, ইনপুটটা আমরা জানি এক্স্যাক্টলি প্রোডাক্টের স্টকের কোয়ান্টিটি, দ্যাট ইজ দ্য ইনপুট। আউটপুট কি, আইদার আই উইল মেক অ্যান অর্ডার অর আই উইল নট। তো আউটপুটের ফরম্যাট বা আউটপুটটাও আমার জানা, শুধুমাত্র আমি কোনটার ক্ষেত্রে নিব আর কোনটার ক্ষেত্রে নিব না, এই ডিসিশনটুকুই হচ্ছে কি ডিসিশনের এলিমেন্ট। আদারওয়াইজ এটার ইনপুট, প্রসেস এবং আউটপুট ডিফাইন্ড। তখন এটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম ডিসিশন মেকিং। আর নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর এক্সাম্পল আমরা আলোচনা করেছিলাম,
যখন আমি একটা প্রফিটেবিলিটি বাড়াতে চাচ্ছি, বা আমার মেশিনারিজ বা প্ল্যান্টের ইউটিলাইজেশন বাড়াতে চাচ্ছি, যে আমার 4টা প্রোডাকশন লাইন আছে, এই প্রোডাকশন লাইনটা আমি প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, প্রোডাক্ট ডি 4 ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করি। কিন্তু এই প্রোডাকশনের মধ্যে আমি যদি প্রোডাক্ট বি কমিয়ে দিয়ে প্রোডাক্ট সিটা বেশি করে করি, কারো একজনের মাইক বোধহয় আনমিউট হয়ে আছে, একটু মিউট করে নিয়েন। হ্যাঁ, নয়েজ আসছে। তো আমি যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের প্রোডাকশন কমিয়ে দিয়ে ওই অন্য প্রোডাক্ট যদি বাড়িয়ে দিই, তাহলে কি আমার ওভারঅল প্রফিটেবিলিটিতে কি ইম্প্যাক্ট পড়ে, পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কিনা? মানে আমার ধরেন ইউনিট প্রফিট, পার ইউনিটে প্রফিট প্রোডাক্ট বি এর জন্য ধরেন বেশি, প্রোডাক্ট সি এর জন্য কম। কিন্তু আমি একটা ফুল প্রোডাকশন লাইন প্রোডাক্ট সি প্রডিউস করি প্রতিদিন, আর একটা ফুল প্রোডাকশন লাইন আমি প্রোডাক্ট বি প্রডিউস করি। এখন ইফ আই ফিল সামটাইমস যে আমার প্রোডাক্ট বি এর ডিমান্ড মার্কেটে অনেক বেশি, সুতরাং ডিমান্ড যেহেতু বেশি, তার মানে আমি যদি বেশি প্রডিউস করি, আই উইল বি এবল টু সেল মোর। ইফ আই ক্যান সেল মোর অফ প্রোডাক্ট বি দেন প্রোডাক্ট সি, তাহলে আমার ইউনিট প্রফিটেবিলিটি যেহেতু প্রোডাক্ট বি তে বেশি, সো আই উইল মেক মোর মানি অ্যাজ আ বিজনেস। সো এই যে একটা অ্যাজাম্পশন, এই যে একটা হাইপোথিসিস, এই হাইপোথিসিসটা প্রুভ করার জন্য হোয়াট উই ডু, উই টেক ডেটা। কি ধরনের ডেটা? আমি মার্কেট ডেটা নিলাম, ডিমান্ডের ডেটা নিলাম, আমি আমার লাস্ট সেলসের ডেটা নিলাম, যে আসলে এ থেকে আমি আমার কস্টিং এর ডেটা নিলাম। নেওয়ার পরে আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম যে হ্যাঁ, আমি যদি প্রোডাক্ট সিটার প্রোডাকশন 50% কমিয়ে দিয়ে সেই 50% ক্যাপাসিটি আমি প্রোডাক্ট বিটা মোর প্রডিউস করি, তাহলে 150% প্রোডাক্ট বি প্রডিউস করি, তাহলে আই উইল মেক নেট প্রফিট, মোর নেট প্রফিট। সো এই ডিসিশনের উপরে বেস করে উই রিশিডিউল প্রোডাকশন। সো যখন এটা করলাম, তখন আমার অর্গানাইজেশনাল প্রোডাক্টিভিটি বেড়ে গেল বা প্রফিটেবিলিটি বেড়ে গেল। এই ডিসিশন মেকিংটা কিন্তু আমরা ডেইলি নিব না, করব না। বা এই ডিসিশন নেওয়ার জন্য এক্স্যাক্টলি আমার ইনপুট কি কি লাগবে, কি কি ডেটা নিয়ে আমি কাজ করব, এইটা একেবারে রেগুলার রুটিন ভাবে ডিজাইনড না। আমাকে আসলে ওই ডিসিশন নেওয়ার মোমেন্টে ডিসাইড করতে হবে যে আমি কয় বছরের ডেটা নিয়ে করব, আমি কোন প্রোডাক্ট লাইনের ডেটা নিয়ে করব, আমি কি ধরনের অ্যাক্টিভিটির ডেটা নিয়ে করব। এই ধরনের জিনিস ডিসাইড করার পরে আমি ডেটাটা নিব, অর্থাৎ ইনপুট ফরম্যাট করে নিচ্ছি। আবার আউটপুট আমার কিভাবে হলে আমি আসলে এই ডিসিশন, এই পার্টিকুলার ডিসিশনটা নিতে পারবো, সেই আউটপুটের ফরম্যাটটাও আমি ওই মোমেন্টে ডিসাইড করছি। সো এটি নাথিং ইজ প্রি প্রোগ্রামড, নাথিং ইজ প্রি ডিসাইডেড। এই জন্য এই ধরনের ডিসিশন মেকিংকে আমরা বলি নন প্রোগ্রাম ডিসিশন মেকিং। ওকে, এইবার কেন আমরা এটা প্রোগ্রামেড এবং নন প্রোগ্রাম ডিসিশন মেকিং আলোচনা করছি দুইটা সিস্টেম বোঝার জন্য। একটা সিস্টেমের নাম আমরা খুব রেগুলার শুনি, সেটা হচ্ছে এমআইএস সিস্টেম, তাই না? আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম খুব কমনলি শুনি। এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মেইনলি ইউজ হয় হচ্ছে গিয়ে যত প্রোগ্রামড ডিসিশন মেকিং আছে, এই প্রোগ্রাম ডিসিশন মেকিং গুলোকে ফ্যাসিলিটেট করার জন্য। যে প্রোগ্রাম ডিসিশন মেকিং অর্থাৎ এই ধরনের রুটিন এবং ফিক্সড স্ট্রাকচার ডিসিশন মেকিং, সেইগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য আমরা যে ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করি, ইনফরমেশন সিস্টেমটা ইউজ করি, উই কল ইট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস। আপনারা দেখবেন এমআইএস রিপোর্টগুলো কিরকম। এমআইএস রিপোর্ট আমরা বলি সাধারণত কোনো প্রি ফরম্যাটেড, প্রি ডিসাইডেড রিপোর্ট। এমআইএস রিপোর্ট, যেই এমআইএস রিপোর্টটাতে 5টা কলাম সাধারণত থাকে, ওখানে 5টা কলামই থাকে। ওই রিপোর্টটা যদি শুধুমাত্র ডেট দিয়ে সর্টেড থাকে, প্রতিদিনই ওই রিপোর্টটা আমরা প্রিন্ট করি ডেট সর্টেড অবস্থায়, অথবা প্রতি উইকে ইউজ করি ডেট সর্টেড অবস্থায়। যে ফ্রিকোয়েন্সিতে রিপোর্টটা ইউজ করি সবসময় ওই ফ্রিকোয়েন্সিতে ইউজ করি। কোনো রিপোর্ট আছে ডেইলি স্টক রিপোর্ট, এটা বলি আমরা ডেইলি স্টক এমআইএস। আমরা ক্রেডিটার ডেটার্স রিপোর্ট নিয়ে কাজ করি, যে রিসিভেবল কত আছে মার্কেটে, এখন রিসিভেবল কত পড়ে আছে। সো রিসিভেবলটা আমরা উইকলি হয়তো সেলস টিমের সাথে বসি, অ্যাকাউন্টস গিয়ে সেলস টিমের সাথে বসি, ওকে উইকলি এটা হচ্ছে ডেটার্স এমআইএস, উইকলি ডেটার্স এমআইএস। তার মানে ডেটার্স আমার কত আছে, কত টাকা আমার বাইরে পড়ে আছে, বাকি পড়ে আছে, এই জিনিসটা দেওয়ার জন্য উইকলি আমরা বসি। সো সি, এটার ফ্রিকোয়েন্সি, এটা রিপোর্টের নাম, এটা রিপোর্টের ফরম্যাট, রিপোর্টে যে ডেটা কিভাবে সর্টেড থাকবে, এভরিথিং ইজ ফিক্সড। এখন এই সপ্তাহের এমআইএস আমি একরকমের দেখলাম, আরেক সপ্তাহে যদি আমার সাবঅর্ডিনেট বা একজন জুনিয়র স্টাফ যদি এমআইএস এর ফরম্যাট চেঞ্জ করে বসের কাছে নিয়ে আসে, সে ঝাড়ি খাবে, তাই না? কারণ এটা বোঝা যাবে না, ডিসিশন মেকিং এ প্রবলেম হবে। রুটিন বা প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য আমরা এমআইএস সিস্টেম এবং এমআইএস রিপোর্ট ইউজ করি। অন দ্য আদার হ্যান্ড, এই নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য ইউজ করি কোনটা? ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। ডিসিশন সাপোর্ট সিস্টেমের সবচেয়ে বড় ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে আমরা সাধারণত এমআইএস বা যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ ডেটাটাকে প্রসেস করি। আমি গতদিন বলছিলাম আমরা একটা ডিএসএস খুব কমনলি ব্যবহার করি, সেটা কোনটা? মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলে আমরা বিভিন্নভাবে ডাটা সাজায় এই ধরনের ডিসিশন মেকিং গুলো করি।
বাট এক্সেলের একটা লিমিটেশন কি, এক্সেলে আমরা যে কোনো ডেটা যখন সাজাই তখন ওটাকে সাধারণত দুইটা ডাইমেনশনের বেশি দিতে পারি না। আমি গতদিন বোধহয় এক্সাম্পলও বোধহয় আলোচনা করেছিলাম, সম্ভবত যে একটা পার্টিকুলার প্রোডাক্টের আমি 3টা প্রোডাক্টের সেলস অ্যানালাইসিস করতে চাই ফর 3টা ডিভিশনের, 3টা খুলনা ডিভিশনের, রাজশাহী ডিভিশনের এবং বরিশাল ডিভিশনের, 3টা ডিভিশনের সেলস আমি অ্যানালাইসিস করতে চাই ফর প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, এবং অ্যানালাইসিসের মধ্যে আমি চাই যে লাস্ট 5 বছরের সেলস অ্যানালাইসিস করবো। তাহলে কয়টা ডাইমেনশন হলো, ইয়ার একটা ডাইমেনশন, বছর আরেকটা ডাইমেনশন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, আরেকটা ডাইমেনশন হয়ে গেল হচ্ছে 3টা ডিভিশন, যে বরিশাল, রাজশাহী, খুলনা বা বরিশাল, রাজশাহী, সিলেট, হোয়াটএভার ইট ইজ, একটা 3টা ডিভিশন। দেন আরেকটা ক্রাইটেরিয়া হয়ে গেল, আমি দিলাম যে কোনটা আমার রিটেল স্টোর থেকে হয়েছে, কোনটা আমার ডিলার চ্যানেলে হয়েছে সেল, সেটাকে সেগ্রিগেট করতে বললাম। এই যে বিভিন্ন সেগ্রিগেশনে আমি ডেটাটাকে সাজিয়ে একটা ডিসিশন মেকিং করতে চাচ্ছি যে আমার জন্য কোন রিজিয়নে কোন চ্যানেলটা সবচেয়ে প্রফিটেবল, কোন প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট ওয়াইজ, এরকম একটা যদি আমি ডিসিশনের জন্য ডেটা এক্সট্রাক্ট করতে চাই, তাহলে এক্সেলে 2 ডাইমেনশনে এটা সাজানোটা ডিফিকাল্ট, এবং ওখান থেকে ডেটা এক্সট্রাক্ট করে ডিসিশন মেকিংটা ইজ টাইম কনজিউমিং, কারণ আমাকে ওটা করতে হলে আলাদা আলাদা টেবিল বানাতে হবে অনেকগুলো এক্সেলে, তারপরে সেই টেবিলগুলোর মধ্যে বিভিন্ন ফর্মুলায় কিছু লজিক্যাল রিলেশনশিপ এস্টাবলিশ করে এই ডেটাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবেন। পারা যাবে না তা না, পারা যাবে, বাট এটাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অনেক ম্যানুয়াল ইন্টারভেনশন এন্ড ফর্মুলা লিখে লিখে আমাকে জিনিসটা করে নিয়ে আসতে হবে। এবং আমি যদি এরকম অ্যানালাইসিস মাঝে মাঝে করতে চাই, আর একটু ডিফারেন্ট প্যারামিটার, ডিফারেন্ট কোনো কিছু নিয়ে করতে চাই, আমাকে নতুন করে ডেটা সেট তৈরি করতে হবে। সো এই যে ডিফিকাল্টিটা, এই ডিফিকাল্টিটা ওভারকাম করার জন্য দেয়ার আর স্পেসিফিক সিস্টেমস, সফটওয়্যার আছে যেগুলোকে আমরা এই মাল্টি ডাইমেনশনাল ডেটা অ্যানালাইসিসের জন্য ইউজ করতে পারি। ওগুলাই হচ্ছে কি এই ডিএসএস সিস্টেম, যেগুলো আরেকটা প্রচলিত নাম হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম, বিআই, বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম। ওকে, এই বিআই সিস্টেমগুলোতে এরকম ডেটা অ্যানালাইসিসের জন্য যে টেকনোলজিটা ইউজ করা হয় এটাকে বলা হয় হচ্ছে ডেটা কিউব। ডেটা কিউব, আমরা নর্মালি কিউব দেখেছি না, কিউব মানে কি 3 ডাইমেনশনাল ব্লক, যেমন আমরা একটা ছক্কা যে খেলি, লুডুতে যে ছক্কা খেলি, দ্যাটস এ কিউব। আমরা যে রুবিক্স কিউব মিলাই, কালার মিলাই, দ্যাটস এ কিউব which has got 6 dimensions, 6 sides, 6টা সাইড আছে। সো দ্যাট হ্যাজ গট মাল্টি ডাইমেনশন। ডেটা কিউবও এরকম মাল্টি ডাইমেনশন আছে, and not necessarily it is limited to 6, it is unlimited, কারণ এটা লজিক্যাল ডাইমেনশন, ফিজিক্যালি আমাদেরকে দেখতে হয় না। ওকে, সেই লজিক্যাল ডাইমেনশনে দেয়ার আর মেনি ডাইমেনশন, দেয়ার ক্যান বি মেনি ডাইমেনশনস অফ ডেটা। তখন আমি কোনোটাতে প্রোডাক্ট, কোনোটাতে ইয়ার, কোনোটাতে রিজিয়ন, কোনোটাতে প্রোডাক্ট টাইপ, কোনোটাতে কাস্টমার টাইপ, কোনোটাতে কাস্টমারের টাইমিং, কোনোটাতে কাস্টমারের জেন্ডার, কোনোটাতে প্রাইসিং লেভেল, বিভিন্ন ডাইমেনশনে আসলে ডেটাকে রাখতে পারি। রেখে এবার আমার যেভাবে অ্যানালাইসিস করা প্রয়োজন ডিসিশন মেকিং এর জন্য, সেইভাবে ডেটাটাকে এক্সট্রাক্ট করতে পারি ওটা থেকে। দ্যাট ইজ দ্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্পেশালিটি অফ ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেমের, কারণ এটা অ্যাডহক ডিসিশন মেকিং করতে দেয়, আমাকে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং করতে হেল্প করে। এই পর্যন্ত কি বোঝা গেছে? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? ওকে, সো এই ডিসিশন মেকিং সিস্টেম বা ডিএসএসটা আমরা সাধারণত নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য ইউজ করে, এটা আলাপ করে ফেলছি। এটা একটা আরো কিছু অ্যাট্রিবিউট হচ্ছে ইট ইজ ফ্লেক্সিবল, এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারি। এই এমআইএস এর মতো রিজিড না, এমআইএস এর ফরম্যাটের মতো রিজিড না, প্রসেসের মতো রিজিড না, এটা অ্যাডাপটিভ। ফ্লেক্সিবল, অ্যাডাপটিভ ইজ দ্য সেম, আর দ্য সেম থিং। অ্যাডাপটিভ বলতে আমার যখন যেরকম প্রয়োজন সেরকম অ্যাডাপ্ট করতে পারে, সিস্টেমটাকে আমি চেঞ্জ করতে পারি, সিস্টেমে ডেটা রাখার স্ট্রাকচার চেঞ্জ করতে পারি, ডাইমেনশন চেঞ্জ করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী, ডেটার পরিমাণ বাড়াতে কমাতে পারি, এটার আউটপুটের ফরম্যাট চেঞ্জ করতে পারি, যে যখন যেরকম প্রয়োজন আমার ডিসিশন মেকিং এর জন্য। অ্যাপ্লাইজ টু ভেরিয়াস লেভেলস অফ ম্যানেজমেন্ট। সাধারণত আমরা ম্যানেজমেন্টকে মিনিমাম 3টা লেভেলে ভাগ করি, একটা এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট, একটা মিড লেভেল ম্যানেজমেন্ট, একটা টপ লেভেল ম্যানেজমেন্ট। এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টকে আমরা এক্সিকিউশন লেভেল ম্যানেজমেন্ট বলি, যারা এক্সিকিউশন সুপারভাইজ করে, সুপারভাইজারি লেভেল ম্যানেজমেন্ট বলি। এমনিতে এটা বুঝি কিনা ম্যানেজমেন্ট এবং নন ম্যানেজমেন্ট এমপ্লয়ির মধ্যে পার্থক্য? লেট মি টেল ইউ। ইয়েস স্যার। ওকে, যদি কেউ না বোঝে জাস্ট আমি খুব ব্রিফলি বলে যাই। ম্যানেজমেন্ট, এই যে আমরা অনেক সময় বলি যে ম্যানেজার ওয়ার্ডটা
আমরা খুব কমনলি ইউজ করি, এবং ম্যানেজার মানেই হচ্ছে কি আমরা যেটা সাধারণ অর্থে ধরে নেই, যার আন্ডারে কোনো পিপল আছে, অর্থাৎ যে ম্যানেজ করে, যে পিপল ম্যানেজ করে তাকে আমরা ম্যানেজার চিন্তা করি। যখন অর্গানাইজেশনে কোনো কারো ডেজিগনেশন ম্যানেজার করা হয়, তখন তাকে চিন্তা করা হয় যে সে হচ্ছে কি পিপল ম্যানেজ, তার আন্ডারে কোনো পিপল ম্যানেজ হবে, থাকবে। আসলে ইট ইজ নট নেসেসারি। ম্যানেজার ইজ দ্যাট পারসন যে আসলে ম্যানেজ করে অর্গানাইজেশনের কোনো একটা অ্যাক্টিভিটি, এবং যে অ্যাক্টিভিটিটার কোনো ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে। আসলে অর্গানাইজেশনে, যে কোনো অর্গানাইজেশনে বা যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল যে কোনো ডিসিশন মেকিং এর ক্যাপাসিটি কার, অথরিটি আসলে কার? যদি এটা লিমিটেড কোম্পানি হয়ে থাকে তাহলে ম্যানেজিং ডিরেক্টর। মেইন অথরিটিটা হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ অথরিটিটা হচ্ছে গিয়ে ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, যেটা আমরা ম্যানেজমেন্টের বিভিন্ন লেভেলে ছড়িয়ে দিই, ডেলিগেট করি, যেটাকে বলি আমরা ডিওএ, ডেলিগেশন অফ অথরিটি। ডেলিগেশন অফ অথরিটি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরের যে অথরিটিটা, সেটাকে সে বিভিন্ন রেঞ্জে, বিভিন্ন লেভেলে, বিভিন্ন লিমিটে অর্গানাইজেশনের বিভিন্ন ফাংশনকে চলার জন্য তার যাতে সবকিছুতে সিগনেচার না লাগে, এই জন্য সিগনেটারি এবং ডিসিশন মেকিং অথরিটি সে ডিস্ট্রিবিউট করে দেয় বিভিন্ন পলিসির মাধ্যমে, প্রসেসের মাধ্যমে, পলিসির মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। দ্যাট ইজ কল্ড ডিওএ, ডেলিগেশন অফ অথরিটি। সো আসলে অথরিটিটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। এখন ম্যানেজমেন্ট স্টাফ বা ম্যানেজার্স আর দোজ যাদের শোল্ডারে আসলে অথরিটিটা ডেলিগেট করা হয়েছে, অর্থাৎ যারা ফাইন্যান্সিয়ালি ইম্প্যাক্টফুল ডিসিশনস ফর দ্য অর্গানাইজেশন নিতে পারে ডিফারেন্ট লেভেলে, দে আর ম্যানেজার্স। তার আন্ডারে পিপল থাকতে হবে এমন কোনো কথা নেই। পিপল থাকার ব্যাপারটা হচ্ছে সে সুপারভাইজার, সে কোনো কিছু একটা সুপারভাইজ করে। সো এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টে উই ফাইন্ড আ লট অফ সুপারভাইজার্স, কিন্তু যাদের দেখা যায় ম্যানেজমেন্ট ডিসিশন ক্যাপাসিটি ইজ ভেরি লিমিটেড। ঠিক যখন ম্যানেজমেন্ট ডিসিশন ক্যাপাসিটি আর একটু বাড়ে, তখন এটাকে আমরা ফেলি মিড লেভেল ম্যানেজমেন্টে। দেখবেন অনেক ক্ষেত্রে আমি প্রকিউরমেন্টের ক্ষেত্রে ডিসিশন মেক করতে পারছি, বাট এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টে আমি শুধু হয়তো কম্প্যারিজনটা তৈরি করতে পারি। কম্প্যারিজন তৈরি করতে গিয়ে আমাকে সার্টেন অ্যাজাম্পশন, সার্টেন ডিসিশন নিতে হয় যে এর সাপ্লায়ার এক্স এবং সাপ্লায়ার ওয়াই, সাপ্লায়ার এক্স বলছে এরা হচ্ছে গিয়ে এত মেট্রিক টন দেনের ক্যাপাসিটি আছে, আর সাপ্লাই ওয়াই বলছে যে এদের এত কাস্টমারকে সার্ভ করার ক্যাপাসিটি আছে। আমি দুইটাকে কম্পেয়ার করব কি করে? এখন কম্পেয়ার করার জন্য দুইটাকে একই প্ল্যাটফর্মে ফেলার ওইটুকু ডিসিশন আমি নিতেছি এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টে, যে আমি দুইটাকে কম্পেয়ার করার জন্য পাশাপাশি এনে ফেলতেছি, যে এটার সাথে এটাকে রিলেট করতেছি। ওকে, দ্যাটস অলসো ডিসিশন, বাট দ্যাটস আ ভেরি নমিনাল লেভেল অফ ডিসিশন। যে ডিসিশনের ফলে একটা কোম্পানির কোটি টাকা লসও হবে না, কোটি টাকা লাভও হবে না, সামান্য কিছু এফিসিয়েন্সি এদিক ওদিক হতে পারে। মিড লেভেল ম্যানেজমেন্ট অন দ্য আদার হ্যান্ড, আমরা দেখা যায় মেজর ডিসিশন নেওয়া শুরু করি, যেখানে অপারেশন লেভেলের মেজর ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট থাকতে পারে। টপ লেভেল ম্যানেজমেন্টে এমন ডিসিশন নেই আমরা, স্ট্র্যাটেজিক ডিসিশন নেই যাতে কোম্পানির ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে, কোম্পানি ডুবে যেতে পারে, কোম্পানি লাল বাতি যেতে পারে, কোম্পানি বিশাল বড় হয়ে যেতে পারে, বিশাল বড় প্রফিট করতে পারে, বিশাল বড় অপরচুনিটি গ্র্যাব করতে পারে। সো দোজ আর টপ লেভেল ম্যানেজমেন্ট ডিসিশন। সো ম্যানেজমেন্টের লেভেল যখন আমরা বলি, তখন আমরা আসলে তার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট অফ দ্য ডিসিশন, কোন ধরনের ডিসিশন নেওয়ার জন্য ওই ম্যানেজমেন্টের অথরিটি আছে, তার উপরে বেস করে ম্যানেজমেন্টকে হায়ারার্কিতে সাজাই। সো এইখানে যখন আমরা বলছি ভ্যারিয়াস লেভেলস অফ ম্যানেজমেন্ট, তখন উই মিন যে এইটা এন্ট্রি লেভেল, মিড লেভেল এবং টপ লেভেল, এই ভ্যারিয়াস লেভেল অফ ম্যানেজমেন্ট এই ডিএসএস সিস্টেম ইউজ করতে পারে। বাট টিপিক্যালি এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট সাধারণত ডিএসএস ইউজ করে না, তারা সাধারণত কন্টিনিউয়াসলি এমআইএস ইউজ করে। কারণ তারা ডিএসএস করার জন্য যে এনাফ নলেজ প্রয়োজন, এক্সপেরিয়েন্স প্রয়োজন, টু বি এবল টু ডিসাইড যে আমি কোন ধরনের ডেটার উপরে বেস করে কোন ধরনের আউটপুট তৈরি করে কি ধরনের ডিসিশন নিব, এই ম্যাচুরিটি বা এক্সপেরিয়েন্স এবং অথরিটি সাধারণত এন্ট্রি লেভেলে থাকে না। যার ফলে আমরা ডিএসএস কে ইউজ দেখি হচ্ছে কি মেইনলি মিড টু টপ লেভেল ম্যানেজমেন্টে স্প্যান করা দেখি। ওকে, দ্যাটস ওয়াই ইট ইজ সেড দ্য ভেরিয়াস লেভেল অফ ম্যানেজমেন্ট ইউজ হয়। এমআইএসটা যেমন শুধু এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট এবং মিড লেভেল ম্যানেজমেন্ট ইউজ হয়, বাট এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টে বেশি ইউজ হয়। সো এটা অনেক ডিপ হইতে পারে, ইন্টেন্স হইতে পারে, অ্যানালিটিক্যাল হইতে পারে, এর ভিতরে প্রচুর লজিক্যাল রিলেশনশিপ, প্রচুর অ্যানালাইসিসের বিষয় থাকতে পারে, অ্যান্ড এটা ইজি টু ইউজ ইন দ্য সেন্স যে এইখানে করতে গেলে আমাকে অনেক কিছু সাজায় গোছায় করতে হবে না। এই কারণে
আমার মেইন ডেটা সম্পর্কিত নলেজ বা ডেটা সম্পর্কিত জ্ঞানটা লাগবে, স্কিলটা লাগবে, বাট সিস্টেম সম্পর্কিত স্কিল আমার খুব বেশি লাগবে না, কারণ সিস্টেম আমাকে হেল্প করবে, খুব ইউজার ফ্রেন্ডলি ভাবে হেল্প করবে টু বি এবল টু প্লে উইথ ডেটা। দ্যাট ইজ হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ডিএসএস। বোঝা গেছে মোটামুটি ডিএসএস সিস্টেম? কারো কোনো কোশ্চেন? ওকে, গ্রেট। সো ডিএসএস ইউজ করে, যেটা আমি একটু আগে বললাম, জেনারেলি দ্য মিড লেভেল ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ইউজ করে, তবে টপ লেভেল ম্যানেজমেন্টও ডিএসএস ইউজ করে। বাট টপ লেভেল ম্যানেজমেন্ট যখন ডিএসএস ইউজ করে, তখন আমরা এই ডিএসএস কে একটু অন্য নামে ডাকি। ওটাকে আমরা বলি ইআইএস, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, অথবা ইএসএস, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। হ্যাঁ, এক্সিকিউটিভ বলতে টপ লেভেল ম্যানেজমেন্টকে বোঝায়, যদিও আমরা ডেজিগনেশন হিসেবে এক্সিকিউটিভ বুঝি যে একদম এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করে, বাট অ্যাকচুয়ালি মানে রিয়েল এক্সিকিউটিভ আমরা যেমন বলে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। সো এই এক্সিকিউটিভ আসলে আমাদের ইউজ করা হয় হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তখন আমরা এদেরকে বলি আসলে এক্সিকিউটিভ। আমেরিকান টার্মিনোলজিতে, বিজনেস টার্মিনোলজিতে এক্সিকিউটিভ বলা হয়, টপ ম্যানেজমেন্টকে বলা হয়। সো তখন আমরা এই সিস্টেমগুলোকে বলি এক্সিকিউটিভ ডিসিশন সাপোর্ট সিস্টেম বা এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম বলি, যেটা আমরা পরে কিছু আলোচনা করব। আচ্ছা, সো ডিএসএস যে কেউ ইউজ করতে পারে। এক্সাম্পল আমরা আসলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, যেমন বাজেট ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। বাজেট ভ্যারিয়েন্স অ্যানালাইসিস যেমন অনেক সময় যদি বাজেটের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস, যেখানে বড় বড় বাজেট হয় সেখানে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করা মাঝে মাঝে চ্যালেঞ্জিং হয়। কেন? কারণ কোনো হেড যদি ভ্যারিয়েন্স হয় তাইলে ভালো, একটা লিমিটের মধ্যে ভ্যারিয়েন্স হইলে বেশি ভালো, লিমিটের বাইরে হইলে আবার খারাপ, আবার কোনোটা নেগেটিভ হইলে ভালো, কোনোটা পজিটিভ হইলে ভালো। কোনো কস্ট, যেমন নর্মালি আমরা চিন্তা করতে পারি যে কস্ট যদি কম হয়, বাজেটে ছিল হচ্ছে কি 100 টাকা খরচ করা হবে, খরচ করা হলো 80 টাকা, দেন ম্যানেজমেন্ট শুড বি হ্যাপি, খরচ কমে গেছে। বাট দ্যাট ইজ নট অলওয়েজ দ্য কেস। অনেক ক্ষেত্রে কোনো খরচ কম হওয়া মানে ওই কাজটা হয় নাই, ওই কাজটা না হওয়া মানে হচ্ছে ওইটার সাথে অ্যাসোসিয়েটেড যে রেভিনিউ হওয়ার কথা ছিল বা গ্রোথ হওয়ার কথা ছিল, সে রেভিনিউ বা গ্রোথটা অ্যাচিভ হবে। সো এই খরচ না হওয়া মানে ইটস ব্যাড। সো এই যে বাজেটের ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিসটা ইজ নট আ রুটিন বা প্রোগ্রাম ডিসিশন মেকিং বা প্রোগ্রামড একটা অ্যাক্টিভিটি না। এইটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন লজিকে অ্যানালাইসিস করার বিষয় থাকে, ওই অ্যানালাইসিসটাকে আমরা ডিএসএস দিয়ে করি। এরকম ক্ষেত্রে প্রোডাকশন কস্টিং অ্যানালাইসিস, অলরেডি আমি একটা এক্সাম্পল বলছি যে আমি বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন প্রোডাকশন লাইনের কস্টিং অ্যানালাইসিস করতে পারি। দেন উই ক্যান ডিসাইড যে আমি কোনটা থেকে কোনটা কম্বিনেশন পারমুটেশন করব, সো দ্যাট আমি সবচেয়ে এফিশিয়েন্ট কস্টিং বা সবচেয়ে প্রফিটেবল হতে পারি। দেন হচ্ছে কি অ্যাট্রাকটিভ কাস্টমার সেগমেন্ট অ্যানালাইসিস। সো কাস্টমার সেগমেন্ট কোনটা জিনিস, যে আমার কাস্টমার সেগমেন্টেশন বলে হচ্ছে গিয়ে টার্গেট মার্কেটিং বলে এটাকে, টার্গেট কাস্টমার টার্গেটিং। সেটা হচ্ছে গিয়ে যে আমি একটা প্রোডাক্ট, আমার যে কোনো একটা প্রোডাক্ট সে আমি ডিসিশন নিব, মার্কেটিং ডিসিশন আমরা কি করি, কি কি ডিসিশন নেই আমরা বলি না 4P বা 5P বলি না, যে একটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট, একটা হচ্ছে গিয়ে প্রাইস, প্লেস, প্রমোশন। এক্স্যাক্টলি, তাহলে কয়টা পি হলো? 5টা পি হয়ে গেল বুঝা না? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। Price, place or promotion. প্রমোশন, আর একটা আছে প্যাকেজিং। ইয়েস স্যার, প্যাকেজিং, আরো দুইটা। প্যাকেজিং আর এটা কি প্লেস বলে ফেলছি, প্রমোশন, এই 5টাই। পাঁচটাই সময়। প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টটা কি হবে, যে এই প্রোডাক্টটা অনেক সময় কি হয়, যে প্রোডাক্ট বলতে আমরা বুঝি যে সে আমি কি মোর ডিউরেবল প্রোডাক্ট করব না মোর চিপ প্রোডাক্ট করব, দ্যাটস এ ডিসিশন, দ্যাটস এ মার্কেটিং ডিসিশন। সে অ্যাপেল যখন আইফোন তৈরি করে, সে ফোন তৈরি করে, এখন একটা কোম্পানি অ্যাপেল কোম্পানি তখন তৈরি করে, চিন্তা করে যে আমরা উইল নট প্রডিউস আ ফোন যেটা 5,000 টাকায় পাওয়া যায়, 6,000 টাকায় পাওয়া যায়, আমাদের মার্কেট ওটা না। আমরা চিন্তা করব যে অ্যাপেল কোম্পানি চিন্তা করে যে আমি চিন্তা করব এমন একটা ফোন যেটা ইজ প্রেস্টিজিয়াস, মানুষ ফ্যাশনের জন্য কিনবে এবং মানুষ প্রেস্টিজিয়াস সেন্সের জন্য কিনবে, ডিউরেবল, হাই কোয়ালিটি জিনিসপত্র। সো এইরকম একটা ফোন তৈরি করব। সো তার প্রোডাক্ট ডিসিশন মেকিং এখানে হচ্ছে যে সে হাই কোয়ালিটি হাই প্রাইস প্রোডাক্ট তৈরি করবে। অন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে শাওমি বা অন্য কোনো একটা কোম্পানি, সে
প্রোডাক্ট ভ্যারিয়েশন তৈরি করছে, সে খুব হাই এক্সপেন্সিভ প্রোডাক্টও তৈরি করছে, ইনএক্সপেন্সিভ প্রোডাক্টও তৈরি করছে। তার মানে সে ব্রডার কাস্টমার সেগমেন্টকে টার্গেট করতেছে। বাট আইফোন বা অ্যাপল একটা ন্যারো কাস্টমার সেগমেন্টকে টার্গেট করতেছে। এই যে টার্গেট করতেছে যেই একটা কাস্টমার গ্রুপকে, সবাইকে না, তাদের মধ্যে একটা সাবসেটকে টার্গেট করা হচ্ছে, তখন আমরা এটাকে বলি কাস্টমার সেগমেন্ট। এই কাস্টমার সেগমেন্টের উপরে ডিসিশনের উপরে প্রোডাক্ট প্ল্যান করা হয়। এই কাস্টমার সেগমেন্টের উপর ডিসিশন নেওয়া হয় প্যাকেজিং কিরকম হবে, আমি কি এটাকে কি ধরনের প্যাকেজিং এ, প্যাকেজিং বলতে শুধু প্যাকেট তা না, প্যাকেজিং বলতে এটা প্রেজেন্টেশন কিভাবে হবে, এইটা কি আমি কি ভ্যালু দিয়ে প্যাকেজ করব, অর্থাৎ এটাকে আমি ফাস্টেস্ট ডেলিভারি করব, অর এইটাকে আমি শুধুমাত্র গ্র্যান্ড বড় বড় স্টোরে ডেলিভার করব, নর্মাল দোকানে বিক্রি করতে দিব না। দিস আর অল পার্ট অফ প্যাকেজিং। প্যাকেজিং মানে যে শুধু প্যাকেট তা না, এগুলি সব অ্যাসোসিয়েটেড ডিসিশন মেকিং হচ্ছে প্যাকেজিং ডিসিশন। দেন কামস প্রাইসিং, আমি কি ধরনের প্রাইসিং করব, তাহলে আমার কাস্টমার সেগমেন্টের কাছে এটা অ্যাট্রাকটিভ থাকবে। তারপরে হচ্ছে কি ডিসিশন মেকিং করতে আমি কিভাবে প্রমোট করব, কমিউনিকেট করব কি কাস্টমারের কাছে, আমি কি এখানে সে এটা কৌতুক করে এইটাকে প্রমোট করব খুব লাইট কোনো নাটকের দিয়ে, নাকি এটাকে আমি খুব প্রেস্টিজ আর্টিস্টিক ভাবে প্রমোশন করব। সুতরাং আমার কাস্টমার সেগমেন্টের টেস্টের উপর ডিপেন্ড করবে আমি কিভাবে প্রমোট করব। প্লেস, আমি এটাকে কোথায় সেল করব, কোথায় অ্যাভেলেবল করব। এই যে প্রি অর্ডার যখন করে, যে আইফোন যখন বের হয় একটা করে, মানুষ পাগলের মতো প্রি অর্ডার করে, দিস ইজ আ প্লেস ডিসিশন অফ মার্কেটিং। হ্যাঁ, প্লেস বলতে ইটস নট ফিজিক্যাল জিওগ্রাফিক্যাল স্পেস অনলি। প্লেস বলতে হাউ ডু আই চ্যানেলাইজ দ্য প্রোডাক্ট, হাউ ডু আই ডেলিভার দ্য প্রোডাক্ট, হাউ ডু আই লেট মাই কাস্টমার্স টেক দ্য প্রোডাক্ট, দ্যাট ইজ আ প্লেস ডিসিশন অফ মার্কেটিং। হ্যাঁ, সো এইরকম যে মাল্টিপল ডিসিশন গুলা নেই আমরা, এগুলো মার্কেটিং ডিসিশন, বাট এই সমস্ত ডিসিশন তৈরি হয় হচ্ছে কাস্টমার সেগমেন্টের উপরে। এখন এই কাস্টমার সেগমেন্ট আমাকে বুঝতে যদি হয়, আইফোন যখন চিন্তা করছে যে আমি প্রোডাক্ট প্রডিউস করব, এটা শুধুমাত্র এরকম না যে হুমজিক্যালি, না আমি খুব অহংকারী একজন মানুষ স্টিভ জবস, আমি শুধুমাত্র প্রেস্টিজওয়ালা লোকজনের কাছে বেচবো, আমি আর কারোর কাছে বেচবো না, কারণ আমার সস্তায় ফোন বেচতে ইজ্জতে লাগে। এইরকম ডিসিশনে কাস্টমার সেগমেন্ট স্টিভ জবস ডিসাইড করে নাই। অ্যাপেল এই কাস্টমার সেগমেন্ট আইডেন্টিফাই করার আগে দে মাস্ট হ্যাভ ডান আ হিউজ মার্কেট রিসার্চ, দে মাস্ট হ্যাভ অ্যানালাইজড যে আমি কোন কাস্টমার সেগমেন্ট ধরলে এবং আমি তাহলে কস্ট, আমার ক্যাপাসিটি, মার্কেটে লিড ধরে রাখা, এগুলো সবকিছু করে মার্কেটে 1 নাম্বার হয়ে থাকতে পারবো। সেটা যদি এমন হইতো যে আমি একদম স্ট্রিটে যে বসে, রাস্তায় যে বসে, তার ফোনটা তৈরি করলে আমি সারা পৃথিবীতে 1 নাম্বার হয়ে টিকে থাকতে পারবো, তাহলে ওরা ওইটাই করতো। কিন্তু দেয়ার অ্যানালাইসিস সেইড, দেয়ার রিসার্চ সেইড যে আমি এই কাস্টমার সেগমেন্টটাকে যদি অ্যাড্রেস করি এবং আমি যদি এই স্ট্র্যাটেজি নিয়ে আগাই, তাহলে আই উইল বি এবল টু কিপ মাই নাম্বার 1 পজিশন ইন দ্য মার্কেট। যেই কারণে দে হ্যাভ চোজেন দিস কাস্টমার সেগমেন্ট। তাহলে তাদের জন্য এইটা ছিল অ্যাট্রাকটিভ কাস্টমার সেগমেন্ট। এখন এই সেগমেন্টটা বের করার জন্য তাদেরকে ডিএসএস ইউজ করতে হয়েছে, কারণ তাদেরকে বিভিন্ন রকমের মার্কেট ডেটা, বিভিন্ন রকমের ট্রানজাকশনাল ডেটা নিয়ে, এটাকে সাবসেট নিয়ে বিভিন্ন ডাইমেনশনে অ্যানালাইসিস করে দেখতে হয়েছে যে উইচ পার্টিকুলার সেট অফ কম্বিনেশন ডাইমেনশন আমাকে বেস্ট প্রফিটেবিলিটি দেয়, সাস্টেইনেবল প্রফিটেবিলিটি দেয়, সাস্টেইনেবল পজিশনিং দেয়। সেইটা হচ্ছে আমার মোস্ট অ্যাট্রাকটিভ কাস্টমার সেগমেন্ট। ওকে, এই একই জিনিস ইট ক্যান অ্যাপ্লাই ফর কৃষক বন্ধু পাম্প, it can apply for petrol pump, it can apply for a laptop manufacturer, it can apply for a headphone manufacturer, anything। যে কোনো কোম্পানি, সাবান যখন অ্যারোমেটিক সাবান বের করলো, সে মেরিল সাবান বের করলো স্কোয়ার, দেয়ার ওয়াজ লাক্স, তাদেরকে চিন্তা করতে হয়েছে যে আমার মার্কেট সেগমেন্ট কোনটা। আপনারা কখনো দেখছেন টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশন যদি দেখেন, টেলিভিশন চ্যানেলগুলো যদি দেখেন, আমার সবচেয়ে মানে খুব বিরক্ত লাগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম। আমার বাচ্চারা ইয়ে দেখে, তো ছোট বাচ্চা এই কি বলে দুরন্ত চ্যানেলটা দেখে, ওই চ্যানেলের মধ্যে খুব ঘন ঘন বাচ্চাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় কোকোলা কাপ নুডলস, কোকোলা অমুক বা এই চকলেট, এগুলা প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের যে অভিনয় বা যে বাচ্চারা অভিনয় করছে সো ইম্যাচিওর, এত কাঁচা, দেখলেই বিরক্ত লাগে। কোন এজেন্সি এটা করছে, কোন মার্কেটিং এজেন্সি দিয়ে করছে এটা, একটু এদেরকে পয়সার অভাব হয়ে গেল, এরকম করে কেন, এটা মনে হয়। পরক্ষণই আমার একটা কথা হঠাৎ করে মনে হয় যে দেয়ার মার্কেট সেগমেন্ট, ওই প্রোডাক্টের মার্কেট সেগমেন্ট, সে কোকোলা কাপ নুডলস দেখবেন অ্যাডভার্টাইজমেন্টের সময় ফ্রি 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 বলে অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে, মানে সাংঘাতিক ইরিটেটিং একটা অ্যাডভার্টাইজমেন্ট, যে মানুষ ফ্রি পাওয়ার জন্য যেন ওই নুডলস কিনবে, তাদের আর কোনো কোয়ালিটি নেই।
সো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করে, ইট মাইট বি ভেরি ডিস্টার্বিং টু মি, ইট মাইট বি ভেরি ডিস্টার্বিং টু ইউ, বাট দেয়ার আর লট অফ পিপল যাদের জন্য ওইটাই অ্যাট্রাকটিভ, অ্যান্ড ওই প্রোডাক্টের কাস্টমার সেগমেন্ট আসলে ওই পিপলরা, they are not communicating targeting you and me, they are communicating targeting someone else, that is their customer segment. So এই যে প্রত্যেকটা প্রোডাক্ট তার কমিউনিকেশন সাজানোর সময়, তার সমস্ত কিছু প্রোডাক্ট বানানোর সময় always customer segment কে আগে অ্যানালাইসিস করে, and this is a pivotal decision making for any business to be successful. যেই বিজনেস কাস্টমার সেগমেন্ট ঠিক মতো অ্যানালাইসিস করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না, সেই বিজনেসের আসলে কোনো ভবিষ্যৎ নাই। সেই বিজনেস জন্ম থেকে ফায়ার ফাইটিং করে, মরার আগ পর্যন্ত ফায়ার ফাইটিং করে, সেই বিজনেস স্ট্র্যাটেজিক না, তার আসলে নিজের এইম ইন লাইফ জানা নাই ওই বিজনেসের। ওকে, এই যে একটা ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং, এইটা হয়েছে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং, যেটার জন্য ডিএসএস সিস্টেম লাগে। সিস্টেম না থাকলেও অ্যাটলিস্ট এক্সেল এ ডিএসএস এর কাজ করতে হয়, নাহলে বিজনেসে নামলে বোকামি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বললেন, আমি বারবার জিজ্ঞাসা করতেছি না, হ্যাঁ কোশ্চেন থাকলে আমাকে স্টপ করেন। একটু ধরবেন, আমি একটু এক গ্লাস পানি খেয়ে নিই একটু। সরি, সারাদিন অফিসে কথা বলি তো, কথা বলতে বলতে টায়ার্ড হয়ে যাই। ওকে, সো আমরা তাহলে ডিএসএস বুঝলাম, এবার আমরা রোলস অফ ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, রোলস অফ ইনফরমেশন সিস্টেম এটা হচ্ছে গিয়ে যে এই যে ইনফরমেশন সিস্টেম কি জিনিস, ইনফরমেশন সিস্টেম হচ্ছে গিয়ে ওই সিস্টেমগুলা, কম্পিউটার সিস্টেম, যেই সিস্টেমগুলো আমাদেরকে আসলে ইনফরমেশন কনভার্ট করতে সাহায্য করে এবং ইনফরমেশনকে প্রপারলি প্রসেস, স্টোর অ্যান্ড শেয়ার করতে হেল্প করে। সো ওই সিস্টেমগুলোকে বলে আমরা ইনফরমেশন সিস্টেম। এই ইনফরমেশনগুলো প্রসেস, স্টোর এবং শেয়ার করার পারপাস কি? ডিসিশন মেকিং। সো এই ডিসিশন মেকিংগুলা উপরে বেস করে আমরা ইনফরমেশন সিস্টেম, যে ডিসিশন মেকিং এর কতটা আসলে ইম্প্যাক্ট ইনটু দ্য অর্গানাইজেশন, কি ধরনের ডিসিশন মেকিং করতে হেল্প করে, তার উপরে বেস করে আমরা ইনফরমেশন সিস্টেমকে তিনটা লেভেলে ভাগ করতে পারি বা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, হায়ারার্কিতে। এবং এখানে একটা পিরামিড ইউজ করা হয়েছে। পিরামিডটা ইউজ করা হয়েছে কেন? বোঝানোর জন্য যে নিচের দিকে যেটা আছে সেটা সবচেয়ে ওয়াইডলি ইউজ, সেটা সবচেয়ে বেশি পরিমাণে ইউজড হয়, উপরের দিকে যেটা আছে সেটা সবচেয়ে কম ইউজ হয়। বাট এই পিরামিডটা যদি আমরা সত্যিকার নাম্বারের প্রক্সিমিটিতে আঁকতাম, মেজারমেন্টে আঁকতাম, যে ওকে কতগুলা সে প্রতি 100টা বিজনেস প্রসেস অ্যান্ড অপারেশন পারপাসে ইনফরমেশন সিস্টেম ইউজ করার কম্প্যারিজনে স্ট্র্যাটেজিক অ্যান্ড কম্পিটিটিভ এজ সম্ভবত একটা, তাহলে এই পিরামিডটা হয়তো নিচের দিকটা অনেক চাপটা, উপরের দিকটা একদম চোখা হয়ে যেত। অরিজিনালি পিরামিডটা ওরকম হওয়ার কথা, বাট আমরা দেখার সৌন্দর্যের জন্য, আঁকার সুবিধার জন্য একটা ট্রায়াঙ্গেল দিয়ে পিরামিড এঁকে ফেলছি কনসেপ্টটা বোঝার জন্য। বাট আসলে স্ট্র্যাটেজিক অ্যান্ড কম্পিটিটিভ এজের সিস্টেম অনেক কম ব্যবহার হয় কম্পেয়ার টু আদার টু। আচ্ছা, সো প্রথম হচ্ছে গিয়ে নিচের থেকে যদি আমরা বলি, তাহলে আমরা প্রথমত ইনফরমেশন সিস্টেমকে ইউজ করেছে বিজনেস প্রসেস অ্যান্ড অপারেশনের জন্য। কিরকম? আমরা অনেক সময় দেখবেন একটা জায়গায় গেলে বলি বিলিং সফটওয়্যার, একটা বিলিং সিস্টেম, যে তার কাজ কি? বিলিং করা, যত রকমের ইনভয়েস হচ্ছে ইনভয়েস গুলো জেনারেট করা। সো দ্যাট ইজ দ্য পারপাস। তাহলে সেটা কি? একটা বিজনেস প্রসেস অ্যান্ড অপারেশন সিস্টেম। একটা সিস্টেম পেলাম ওয়্যার হাউস ম্যানেজমেন্ট করে, সে কোন প্রোডাক্ট ঢুকলো, কোন প্রোডাক্ট বের হলো সেটা হিসাব রাখে, কোন প্রোডাক্ট এখন বের করতে হবে, পুট অ্যাওয়ে অ্যান্ড পিকিং প্রসেস বলে দুই রকমের প্রসেস আছে ওয়্যার হাউসে, এই প্রসেসগুলোকে অটোমেট করে বা ডাইরেক্ট করে, সাজেস্ট করে। দ্যাটস এ প্রসেস অটোমেশন সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যারই আমরা সবচেয়ে বেশি দেখি। ইভেন অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা, দ্যাটস অলসো এ বিজনেস প্রসেস সফটওয়্যার, অ্যাকাউন্টিং প্রসেসটাকে অটোমেট করে, হেল্প করে।
So most of the organization, most of the business application by information system আমরা দেখি হচ্ছে কি for the purpose of business process and operation management, এবং এটাই সবচেয়ে widely used across the globe. Then next কোনটা? ডিসিশন মেকিং সিস্টেম গুলা, যেখানে আমরা দুইটা সিস্টেম অলরেডি আলোচনা করে ফেললাম। একটাকে বললাম হচ্ছে কি এমআইএস, একটাকে বললাম ডিএসএস। এই দুই রকমের সিস্টেম হচ্ছে কি আসলে বিজনেস ডিসিশন মেকিং সিস্টেম, যাদেরকে দিয়ে আমরা ডিসিশন মেক করি। অপারেশন সিস্টেম দিয়ে আমরা ডিসিশন মেক করি না। অপারেশন সিস্টেম দিয়ে আমরা নর্মালি ট্রানজাকশন রেকর্ড করি বা প্রসেসটাকে অটোমেট করি, যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। আর ডিসিশন মেক করি আমরা এমআইএস বা ডিএসএস দিয়ে, বিজনেসের জন্য ডিসিশন মেক করি। অ্যান্ড দেন তার চেয়ে অনেক কম ইউজ হয় হচ্ছে কি স্ট্র্যাটেজিক অ্যান্ড কম্পিটিটিভ এজ, এই পারপাসটা তৈরি করার জন্য। হোয়াট ইজ স্ট্র্যাটেজি? আমি কি আলোচনা করেছিলাম? করি নাই বোঝাতে না। স্ট্র্যাটেজি কি জিনিস কেউ একজন বলতে পারবেন? প্ল্যান নাকি প্রতিযোগিতামূলক প্রসিজার প্ল্যান করা হয়। একজন প্রতিযোগিতামূলক কে বলতেছিলেন সে বলেন। স্যার আমি সোহেল। হ্যাঁ বলেন। প্রতিযোগিতামূলক ব্যবসার ক্ষেত্রে টিকে থাকার জন্য যে পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। যে কৌশল নির্ধারণ করা হয়। বিউটিফুল। যে কৌশল নির্ধারণ করা হয় ওই একই পারপাসে, তাই না? প্রতিযোগিতার পারপাসে। আর কেউ? আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, সিম্পল। আমি তিনটা ওয়ার্ড বলতেছি, প্ল্যান, ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি। প্ল্যান হচ্ছে পরিকল্পনা, ট্যাকটিক্স কি? কৌশল। স্ট্র্যাটেজি সেটাও পরিকল্পনা কৌশল দুটো হিসেবে ইউজ হয়, রাইট? একটু আগে আমরা যে আলোচনা করছিলাম, যে কথাগুলো বলছিলাম আপনারা। বাট ইজ দেয়ার এনি ডিফারেন্স অ্যামাং দিস থ্রি? জি স্যার। ওকে, কিরকম রিয়াদ বলেন। স্যার পরিকল্পনা হচ্ছে নরমালি আমরা যে কাজটা করবো তার পূর্বে কোনো নির্দেশনা যে বা কোনো কাজ চার্ট করার, যে কোনো কাজ করার স্টেপ বাই স্টেপ একটা আগে থেকে প্ল্যান বা আগে থেকে একটা নির্দেশনা তৈরি করা, বা এটাকে বলি আমরা প্ল্যান। সেটা যে কোনো কাজ হতে পারে, যে কোনো পারপাসে হতে পারে, রাইট? জি স্যার। কৌশল বা ট্যাকটিক্স? কৌশল স্যার হচ্ছে আমরা হচ্ছে যে ব্যবসায়ীটা বিজনেসটা কোন কিভাবে চালাবো বা কোন পদ্ধতিতে চালাবো এটার জন্য স্যার যে সিদ্ধান্তটা নিই সেটা হচ্ছে কৌশল। ওকে, আমি যদি অন্যভাবে বলি, যে কোনো একটা প্রবলেমকে কিভাবে সলভ করব, যে কোনো একটা লিমিটেশনকে বা বাধাকে আমি কিভাবে পার হব। যে কোনো ব্যবসা চালাতে গেলে দেয়ার আর লট অফ ডুজ অ্যান্ড ডোন্টস, দেয়ার আর লট অফ ব্যারিয়ার্স, দেয়ার আর লট অফ প্রবলেমস, যেটাকে সলভ করে আমার আগাতে হয়। এই সলভ করার যে পদ্ধতিটা বা সলভকে আমি করব কি দিক, সলিউশনটা, এটাকে আমরা বলি হচ্ছে কৌশল, ব্যবসায়িক কৌশল। That আমি means কি how করে to overcome threats. ওভারকাম নট অনলি থ্রেটস, শুধু থ্রেট না, থ্রেট হচ্ছে কি এক্সটার্নাল থিংস যেটা আমাকে ক্ষতি করতেও পারে, নাও করতে পারে। সো আমি ওইটার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবো, সেটা ছিল থ্রেটস। বাট আমার কথার কথা, আমার লোক কম, আমি লোক কম রেখে কি করে বেশি কাজ অ্যাচিভ করব, সেটার জন্য আমি যদি একটা কৌশল বের করতে পারি, যে ঠিক আছে আমি কাজকে এই ওয়েতে ভাগ করে নিব, তাহলে আমার কম লোক দিয়ে বা কম জায়গা নিয়ে আমি কাজটা বেটার করছি। আমি একটা ফার্ম করব, আমি একটা এই যে মাটি ও মানুষ ইয়েতে আমরা অনেক কিছু শিখছি, তাই না? যে জিনিসগুলো শিখতাম এগুলো ম্যাক্সিমাম হচ্ছে কৌশল। সেটা কিরকম, যে একটা পুকুর আছে, পুকুরে মাছ চাষ হচ্ছে, পুকুরের উপরে আবার মুরগির ফার্ম করে দিছে, মুরগির যে বিষ্ঠাগুলো ওগুলো পুকুরে যাচ্ছে, মাছ খাচ্ছে, সে মাছ বড় হচ্ছে। তো মাছেরও ফার্মিং হচ্ছে একই জায়গায়, মুরগিরও চাষ হচ্ছে, স্পেস একই, একটা রিসোর্স। সো একটা প্রবলেম ছিল, প্রবলেম হচ্ছে কি রিসোর্স স্কেয়ারসিটি, যে আমি অনেক বেশি স্পেস নিতে পারবো না, খাবারের দাম বেশি, মুরগির বিষটা পরিষ্কার করা মুশকিল। সো সবকিছু কম্বিনেশন করে একটা কৌশল অবলম্বন করে উই উইন, দ্যাটস এ ট্যাকটিক্স, দ্যাটস এ কৌশল। বুঝা গেছে? তাহলে স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি স্যার হচ্ছে প্রতিযোগিতামূলক ব্যবসার ক্ষেত্রে টিকে থাকার জন্য এবং হচ্ছে ব্যবসাকে সফলতার দ্বার প্রান্তে আনার জন্য যে পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে কৌশল। ওকে, সেই পরিকল্পনা কি এরকম হইতে পারে
যে সে কথার কথা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে কোক কোম্পানি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল, পেপসি কোম্পানিকে ক্রিটিসাইজ, এই কিছুদিন আগে ফাইট চলতেছিল বিকাশ আর নগদের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টে। হ্যাঁ, নতে নগদে চলে আসলাম, বতে বেকুব না হয়, রাইট? অফেন খুব ভালো টিপস না এটা, হ্যাঁ, বিজনেস কমিউনিকেশন, বাট আমি জাস্ট এক্সাম্পলটা টেনে নিয়ে আসলাম। এই যে এখানে বিকাশ জন্য নগদ এক ধরনের কমিউনিকেশন করতেছে, এবং বিকাশ তার রেসপন্সে আবার কমিউনিকেশন করলো দিয়ে কতগুলো খুব সুন্দর সুন্দর জিনিস, যেটা আমাদের বিজয়, হ্যাঁ, বাংলাদেশ, এই ধরনের কতগুলো জিনিস অ্যাসোসিয়েট করে দিয়ে এমন ভাবে বকে এস্টাবলিশ করে ফেললো যে নিয়ে বদনাম আর কেউ করতে পারবে না, সাহস পাবে না, তাই না? এইটা কি ছিল? একটা প্ল্যান। কি উদ্দেশ্যে ছিল? কম্পিটিশনের থেকে আগায় যাওয়ার উদ্দেশ্যে ছিল, এবং এক রকমের সাকসেস পাওয়ার জন্য। এটাকে আমি স্ট্র্যাটেজি বলবো? স্ট্র্যাটেজি বলবো। যিনি ডেফিনেশন দিচ্ছিলেন উনি কি বলবেন, এটাকে স্ট্র্যাটেজি বলবেন? আমি বোধহয় একটু কমপ্লেক্স করে ফেলি না জিনিসপত্র, নাকি কঠিন করে ফেলছি? স্যার কাউন্টার এটা তো প্ল্যান থাকে স্যার, এটা তো স্ট্র্যাটেজি না। ওকে, আমি বোঝানোর জন্য এই ধরনের এক্সাম্পল গুলা নিয়ে আসি। সো এইটা স্টিল ইজ এ ট্যাকটিক্স, একটা কৌশল, তাই না? কাউন্টার কাউন্টার ট্যাকটিক্স। কাউন্টার ট্যাকটিক্স, হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে এই যে আমরা ট্যাকটিক্স ওয়ার্ডটা ইউজ করলাম এবং স্ট্র্যাটেজি ওয়ার্ডটা ইউজ করলাম, এই দুইটা ওয়ার্ডের অরিজিন কোথায় জানেন? কোন ধরনের কাজ থেকে? ওয়ার থেকে স্যার। ওয়ার থেকে, যুদ্ধ থেকে, মিলিটারি সায়েন্স থেকে। ওয়ান্ডারফুল, মিলিটারি সায়েন্স থেকে। ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে গিয়ে এই যে কাউন্টার স্ট্র্যাটেজি, কাউন্টার ট্যাকটিক্স, সব হচ্ছে মিলিটারি ওয়ার্ড। আমি বলতেছি না এগুলি ইংরেজিতে আসছে মিলিটারি সায়েন্স থেকে, ইংরেজি ওয়ার্ড, বাট এগুলোর ইউজটা মেইনলি আমরা মিলিটারি সায়েন্স থেকে আসছে। ম্যানেজমেন্টে এটা আসলে ইনহেরিট করা হয়েছে মিলিটারি ম্যানেজমেন্ট থেকে। হ্যাঁ, মিলিটারি ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্টে কিন্তু আমাদের রেগুলার বিজনেস ম্যানেজমেন্টে কিন্তু অনেক জিনিস আসছে, এটা আপনারা জানেন কিনা জানি না। মোটিভেশন থিওরি মিলিটারি ম্যানেজমেন্টের জিনিস, এবং হিটলারের অবদান অনেক বেশি। এই ধরনের অনেক কিছু আছে কিন্তু মিলিটারি সায়েন্স থেকে আসছে। এর মধ্যে একটা স্ট্র্যাটেজি এন্ড ট্যাকটিক্স। এবার আপনি ওয়ার সায়েন্সের কথা বলেন বা ওয়ারের কথা বলেন, লেট আস কম্পেয়ার স্ট্র্যাটেজি উইথ ওয়ার। আচ্ছা, আমরা যুদ্ধ, সো ওয়ার আর ব্যাটেল, দুটো ওয়ার্ড, দুইটার অর্থ কি? একটা হচ্ছে যুদ্ধ আর একটা স্যার ব্যাটেল হচ্ছে ছোট ক্ষেত্রে, যেমন হচ্ছে ধরেন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা ব্যাটেল হলো, সেটা হচ্ছে ব্যাটেল। কিন্তু এই রকম ছোট ছোট অনেকগুলো ব্যাটেল যখন একত্রিত হয় একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হয় স্যার ওয়ার। ওকে, মানুষ কি ব্যাটেল প্ল্যান করে ব্যাটেল করতে করতে ওয়ারে জড়ায় পড়ে, না ওয়ার করতে গিয়ে ব্যাটেল হয়? স্যার একটা ওয়ারের মধ্যে অনেকগুলো ছোট ছোট ব্যাটেল হয়, কিন্তু কোনটা আগে করে, ব্যাটেল আগে করে না ওয়ার আগে করে? ওয়ার করতে করতে স্যার ব্যাটেল হয়, কারণ একটা বড় যুদ্ধ হওয়ার আগে স্যার একটা ছোট যুদ্ধ হয়। স্যার ব্যাটেল মানে সরাসরি যুদ্ধ, মানে এখানে অন্য কোনো অপশন নেই। আর ওয়ার আপনার বিভিন্ন ধরনের হইতে পারে, যে স্নায়ু যুদ্ধ যাকে বলা হয় আমাদের, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মানে আবেদনিক অর্থে ইউজ হয় ওয়ারটা। যুদ্ধেরই ক্ষুদ্রতম অংশ স্যার ব্যাটেল। ব্যাটেল তাহলে কি যুদ্ধ না? ওকে, লেট মি ক্লারিফাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে ইউ আর রাইট, আপনারা যা বলতেছেন মোস্টলি রাইট, ঠিক আছে। জাস্ট আমি কনসেপ্টটা খুব ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাটেলকে প্রথমত আমরা সম্মুখ যুদ্ধ হিসেবে জানি। ইয়েস, ব্যাটেল একটা সম্মুখ যুদ্ধ ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মেজরিটি ক্ষেত্রেই, বাট নট নেসেসারিলি সবসময় সম্মুখ যুদ্ধ হবে তা না। অনেক ক্ষেত্রে ব্যাটেল এখন একদম রিমোট ওয়ারফেয়ারও হয়, একদম মিসাইল দিয়ে ব্যাটেলও হয়। বাট ব্যাটেল ইজ স্মলার, শর্ট টার্ম, ওয়ার ইজ লং টার্ম, লার্জার। ব্যাটেলের অবজেক্টিভ ইজ স্মলার। ব্যাটেলের অবজেক্টিভ একটা পার্টিকুলার হয়তো একটা জিওগ্রাফি বা একটা সামান্য স্টেশন দখল করা নিয়ে, একটা ব্রিজ দখল করা নিয়ে হতে পারে। বাট একটা ওয়ার কখনো একটা ব্রিজ দখল করা নিয়ে হবে না। একটা ওয়ার হচ্ছে গিয়ে দুইটা কান্ট্রির মধ্যে বা দুইটা নেশনের মধ্যে পাওয়ার প্লে, কে ছোট বড় সেটার উপর হইতে পারে।
কোনো একটা বড় ইকোনমিক অ্যাডভান্টেজ তৈরির জন্য হতে পারে। একটা ওয়ার 10 বছর ধরে চলতে পারে, বা একটা ব্যাটেল 10 বছর ধরে টিপিক্যালি চলবে না। একটা ব্যাটেল হয়তো 3 দিনের ব্যাটেল, 5 দিনের ব্যাটেল হতে পারে, 10 দিনের ব্যাটেল হতে পারে, 15 দিনের ব্যাটেল হতে পারে। বাট ব্যাটেলটা হচ্ছে কোনো একটা অ্যাডভান্টেজকে অ্যাকোয়ার করার জন্য। যে আমরা 1971-এ আমাদের মুক্তিযুদ্ধ, যেটা এই স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ, যেটা এটা কি ওয়ার ছিল না ব্যাটেল ছিল? অবভিয়াসলি ওয়ার। পার ছিল স্যার। ওয়ার ছিল। আমরা বলি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তাই না? ইন্ডিপেন্ডেন্স ওয়ার বলি। 1971 ইন্ডিপেন্ডেন্স ওয়ার, এই কথাটা বলি আমরা, ইন্ডিপেন্ডেন্স ব্যাটেল বলি না। কিন্তু ওটার মধ্যে কি ব্যাটেল ছিল নাকি ব্যাটেল ছিল না? ব্যাটেল ছিল। অবশ্যই ব্যাটেল ছিল স্যার। অবশ্যই ব্যাটেল ছিল। তার মানে ওই যে একজন বলছিলেন, যিনি সুন্দর করে বলছেন যে একটা ওয়ারের ভিতরেই অনেকগুলো ব্যাটেল থাকতে পারে এবং থাকবেই। ব্যাটেলগুলার উদ্দেশ্য কখনো স্বাধীনতা ছিল না। ব্যাটেলগুলোর উদ্দেশ্য ছিল যে আমি নরসিংদীতে ওই ব্রিজটা ধ্বংস করে দিব বোমা মেরে, কারণ ওখান দিয়ে পাক আর্মির খাবার দাবার সাপ্লাই যাবে, অস্ত্র সাপ্লাই যাবে। সো আজকে রাত্রের মধ্যে ওই ব্রিজটাকে উড়াই দিতে হবে। দ্যাট ওয়াজ আ ব্যাটেল। অমুক জায়গায় এখন টর্চার ক্যাম্প আছে, ওখান থেকে আমাদের বন্দীদেরকে ছুটায় নিয়ে আসতে হবে। দ্যাট ইজ এ ব্যাটেল। ব্যাটেল এবং ওয়ার দুইটা আসলে ওতপ্রোতভাবে জড়িত। একটা ওয়ারের ভিতরে অনেকগুলো ব্যাটেল থেকে, ইউ আর রাইট। আমি একটা কোশ্চেন করছিলাম কোনটা আগে কোনটা পরে। আসলে যখন ব্যাটেল কখনো আগে হয় না, যখন আমরা ওয়ার ডিক্লেয়ার করে ফেলি তখন ওর ভিতরে অনেকগুলো ব্যাটেল হয়। এই ওয়ারকে মাথায় রেখে, লং টার্ম অবজেক্টিভকে মাথায় রেখে এটাকে অ্যাচিভ করার পথে আমরা অনেকগুলো ব্যাটেল করি। ওয়ার 10 বছর ধরে চলতে পারে। সে ইরাক ইরান যুদ্ধ 2 ডিকেড ধরে চলছে, বাট 2 ডিকেড 20 বছর ধরে কন্টিনিউয়াসলি গোলাগুলি হয় নাই। এই ওয়ারটা চলতেছে, ওয়ার সিচুয়েশন আছে, এইটাকে মাথায় রেখে মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে যেত বর্ডার গুলা, মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে যেত তাদের নিজেদের মধ্যে জিনিসপত্র। ফিলিস্তিন অ্যান্ড ইসরায়েল, দের ইজ এ ওয়ার, কিন্তু ওদের মধ্যে ব্যাটেল গুলা মাঝে মাঝে হয়। যদিও এখন এটাকে ওয়ার আর ব্যাটেলের পর্যায়ে চলে না, কারণ ফিলিস্তিন বা সামরিক ভাবে এই ওয়ারটা করতেছে না, সুতরাং এটা ওয়ারের মধ্যে চলে না। অসম লড়াই স্যার। অসম লড়াই, যে কারণে এটা ওয়ার বলা যায় না। হ্যাঁ, কিন্তু এরকম প্রচুর ওয়ার আছে যেগুলো চলতেছে। আমাদের 9 মান্থসের ওয়ার কিন্তু পৃথিবীর রেকর্ড বলতে গেলে। এত শর্ট টাইমে ওয়ার স্যার তাহলে আফগানিস্তানের যুদ্ধটা এখন যেটা চলতেছে এটাকে আমরা কি এখন বলতে যেটা পারি? চলছে এটা ওয়ার। আফগানিস্তানে একটা ওয়ার চলছে। এটা যখন আমেরিকা ডিক্লেয়ার করছিল ওয়ার এগেইনস্ট টেরোরিজম, দ্যাট ইজ এ ওয়ার। ইটস নট আ এখনো ব্যাটল ওয়ার, এগেইনস্ট টেরোরিজম। যেহেতু এখনো ওয়ার। ওয়ারের ভিতরে ব্যাটেল চলতেছে অনেকগুলা। আজকে অমুক জায়গায় বাচ্চাদেরকে মেরে ফেলছে, দ্যাটস আ ব্যাটল। আনফরচুনেট স্টুপিড ব্যাটল, হ্যাঁ, রাবিশ ব্যাটল, বাট ইটস এ ব্যাটল। ভেরি আনফরচুনেট। সরি, আমি পলিটিক্যাল কথা বলতেছি। স্যার ঠিক This is reality. This is reality. It is irrespective of religion. We should, as a human being, we should recognize right to be right, wrong to be wrong. So that's a স্যার hypocritical আফগানিস্তানে তো এখন স্যার double ডেথ standard. স্ট্রাগল চলতেছে আপনাকে যেটা বলা হয়। Exactly. স্যার আমরা ট্রিমেন্ডাস বাজে অবস্থায় আছি, and আমরা চুপ থেকে আরো অন্যায় ভাগিদার হচ্ছি। বলেন। এই যে বতে বেগম নতে নগদ, এটাকে তো আমরা হচ্ছে একটা ব্যাটেল বলতে পারি নগদ আর বিকাশের মধ্যে। এটা আসলে কি, এটা ব্যাটেল, আমি আসতেছি এই জায়গাটাতে, বিজনেস ব্যাটেলটাতে আসতেছি এখনই। বাট এটাকে না, ব্যাটেলটাও ব্যাটেলের চেয়েও বেশি ছোট এটা। নেরো এটা ব্যাটেলের হওয়ার যোগ্য না আসলে, ব্যাটেলটা আরেকটু বড়। এবার আমি আসবো যে এই যে ওয়ার আর ব্যাটেলের কথা বললাম, কেন বললাম স্ট্র্যাটেজি বোঝাতে গিয়ে। হ্যাঁ, এই নলেজটা আমি কেন শেয়ার করতেছি, এই নলেজটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এই নলেজটা শেয়ার করছি এই কারণে যে এই যে আমরা বিজনেসে, আপনি একটা কথা বলছিলেন খুব সুন্দর, যে কম্পিটিশন, এটা আমি বুঝতেছি এটা পড়া থেকে আসা, বাট আমি রিয়েল ইয়ে থেকে বলছি যে স্ট্র্যাটেজি ইজ অল অ্যাবাউট উইনিং ওভার কম্পিটিশন, ইজ অ্যাবাউট মেকিং ইউর পজিশন মার্কেট as number 1 or as within top 3। এরকম করে যখন আমরা গেট নেই, তখন আমরা বলে আমি একটা ওয়ার ডিক্লেয়ার করলাম, একটা যুদ্ধ ডিক্লেয়ার করলাম, যে নেক্সট বছরের মধ্যে বা নেক্সট 3 বছরের মধ্যে আমার এখন মার্কেট শেয়ার আছে হচ্ছে 15% ইন্ডাস্ট্রিতে, আমি মার্কেট শেয়ার 25% নিয়ে যাব। এটা একদিনে সম্ভব না, বা একটা এলিমেন্ট দিয়ে সম্ভব না কোনো বিজনেসের। যে আমি শুধু প্রাইস কমাই দিলাম, আমার মার্কেট শেয়ার বেড়ে গেল, সাস্টেইনেবল হবে না, তাই না? সো এইভাবে করে কখনো মার্কেট শেয়ার বাড়ানো যায় না, কম্পিটিশনে আগানো যায় না। কম্পিটিশনে আগাইতে গেছে লং টার্ম প্ল্যান
to win over competition, but it will always comprise a set of battles. সেই ব্যাটেল গুলা কি? আমি সে আমার মার্কেট শেয়ার 15% থেকে 25% করতে চাই ইন্ডাস্ট্রিতে, তাহলে আমাকে চিন্তা করতে হবে কি কমাইতে হলে কি করতে হবে, আমার কস্ট কমাইতে হবে। তাহলে কস্ট কমাইতে হলে বেটার সোর্সিং অ্যারেঞ্জ করা, সাস্টেনেবল ভাবে নেগোশিয়েট করা এবং সোর্সিং অ্যারেঞ্জ, লজিস্টিক্স সবকিছু ঠিকঠাক করা ইজ এ ব্যাটেল। প্রাইস আমার সাস্টেনেবলি শুধু প্রাইস কমাইলেই টিকবে না, আমার কোয়ালিটি ভালো করতে হবে আমার কম্পিটিশনের চেয়ে। সো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, তাহলে আমার প্রোডাকশন রিভাইভ করতে হবে, নতুন মেশিনারি জানতে হবে, সবকিছু করতে হবে। দিস ইজ আ ব্যাটেল, যেটা আমার হয়তো নেক্সট 1.5 বছরের প্রজেক্ট, যে আমি প্রোডাক্ট কোয়ালিটি 10 থেকে 15-এ নিয়ে যাব, আমার প্রাইস 15 থেকে 13-এ নিয়ে আসবো। দেন হচ্ছে গিয়ে আমার কমিউনিকেশন, এই যে বতে বিকাশ বা বতে বিকুব বা নতে নগদ, এটা স্ট্র্যাটেজি না, ব্যাটেল না কেন বললাম? আমি হয়তো যখন চিন্তা ব্যাটেল হবে হচ্ছে আমি আমার কমিউনিকেশন স্ট্র্যাটেজি রিফাইন করব, অর্থাৎ কাস্টমার সেগমেন্টকে আরো বেটার কিভাবে করে নিজের কাছে নিয়ে আসা যায়, আমাদের দিকে অ্যাট্রাক্ট করা যায়, সেটার জন্য কমিউনিকেশন স্ট্র্যাটেজি ঠিক করতে হবে আমার, ওটাকে আমার এনহ্যান্স করতে হবে। সেই কমিউনিকেশন স্ট্র্যাটেজির একটা পার্ট আমি কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট আমার টোন সেট করব। আমি কি সিরিয়াস টোন নেব? এটাকে পার্সোনা বলে। মার্কেটিং এ আমরা ইমেজ বিল্ডিং এ 11 রকম ভুলে গেছি, হ্যাঁ কত রকমের, 9 রকম না কত রকমের একটা পার্সোনা আছে। হ্যাঁ, যে আমি কি হিরো পার্সন, আমি কি সাপোর্ট পার্সন, মানে আমার প্রেজেন্টেশন, আমার কোম্পানির ব্র্যান্ডটাকে মানুষ কি হিসেবে সাইকোলজিক্যালি গ্রহণ করবে। সো এই যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি ঠিক করবো এবং সেই অনুযায়ী আমি কন্টিনিউয়াস নেক্সট 3 বছর অ্যাডভার্টাইজমেন্টে সবসময় টোনটা মেনটেন করবো, যাতে মানুষের মাথায় ইমেজ তৈরি হয়ে যায় যে আই অ্যাম দিস। সো দ্যাট ইজ আ ব্যাটল, ওটাকে সেট করা, নট মেয়ারলি অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। এরকম সিরিজ অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর ইয়ার্স, তার টোন ঠিক করা, তার ল্যাঙ্গুয়েজ ঠিক করা। আপনারা দেখবেন যে গ্রামীণ ফোনের অ্যাডভার্টাইজমেন্ট এবং এয়ারটেলের অ্যাডভার্টাইজমেন্টে পার্থক্য আছে। গ্রামীণ ফোনের অ্যাডভার্টাইজমেন্টে যে মডেল ইউজ করা হয়, এয়ারটেল এবং বাংলালিংকের অ্যাডভার্টাইজমেন্টে ডিফারেন্ট টাইপের মডেল ইউজ করা হয়। গ্রামীণ ফোনে যে ধরনের মিউজিক ইউজ করা হয়, যে ধরনের পার্সোনালিটি ইউজ করা হয়, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় ডেলিভারির, অন্যগুলাতে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট পার্সোনালিটি ইউজ করা হয়, রাইট? রাইট। And it is consistent for years after years, Yes, because it is a battle. ওই কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা ঠিক করে নেওয়া হয়েছে যে আমি এই ওয়েতে কমিউনিকেট করে মার্কেটে আমার পজিশন, আমার মানুষের মাথায় আমার ইমেজটা এভাবে বিল্ড করব। ওইটার পিছনে এইটার কালার, টোন, মডেল, ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ড, ফ্রিকোয়েন্সি, এভরিথিং ইজ সিনক্রোনাইজড। কোনোটাই কিন্তু স্পোরাডিক দিয়ে কোনোদিন বড় ব্র্যান্ড দাঁড়াইতে পারে না, এটা মাথায় রাখবেন। পৃথিবীর কোনো বড় ব্র্যান্ড হতে পারে না যদি তারা এই প্রত্যেকটা এলিমেন্টকে সিনক্রোনাইজ না করতে পারে। ইভেন যে ব্র্যান্ড কালার, দ্যাট ইজ অলসো ম্যাচিং উইথ দ্য পার্সোনালিটি, রাইট। হ্যাঁ ইয়েস স্যার, আমরা লক্ষ্য করেছি যেমন গ্রামীণ ফোনে সবসময় ওরা ইউজ করে ইমোশন বেসড অ্যাডভার্টাইজমেন্ট, আর এয়ারটেল সবসময় চেষ্টা করে একটা ইউথ এনার্জেটিক একটা এনার্জি। and the brand color কি এয়ারটেলের? রেড স্যার, রেড, which is hot, রবি unstable, স্যার and বাংলালিংকে তো আমরা বলতে পারি এনার্জেটিক ইয়তকে ইয়ে করে। বাংলালিংক সবসময় এনার্জেটিক করে না, বাংলালিংক এক সময় এক একটা, কোন সময় ওরা হচ্ছে দেশ লাফাচ্ছে, কখনো ওরা হচ্ছে যুদ্ধের কথা ইতিহাস বলছে, কখনো ইমোশন, কখনো আনন্দ। বাংলালিংকের বেলায় বলি আর কি, ওরা হচ্ছে কি শুধু নাচটাই জানে, আর কিছু খুব একটা ভালো বোধ ভেরি ট্রু স্যার, ভেরি ট্রু। হ্যাঁ, সবকিছুর মধ্যে নাচ ঢুকিয়ে দেয়। দে ডোন্ট হ্যাভ আ ভেরি স্ট্রং কমিউনিকেশন স্ট্র্যাটেজি ট্রুলি কম্পেয়ার টু এয়ারটেল, রবি অ্যান্ড Grameenphone. Bangalink is weak in communication strategy. Maybe I'm not credible enough যে আমার হয়তো ওই পরিমাণ ক্রেডিবিলিটি নেই কমেন্ট করার, আমি ডাইরেক্ট ব্র্যান্ডের পার্সন না, but still from my experience of business what I see Bangalink to be weak in brand communication strategy. So আমি যেটা বলতে চাচ্ছিলাম, যখন আমরা ব্যাটেলের কথা বলছি, ব্যাটেল হচ্ছে তাহলে আসলে স্যার মার্কেটিং এর স্টুডেন্ট ছিলাম তো এই হচ্ছে আমার অ্যাডভার্টাইজ নিয়ে পড়াশোনা, এসবের কারণে স্যার এগুলো অনেক স্টাডি করতে হয়েছিল। না, খুব স্বাভাবিক। আমিও বিজনেস স্টুডেন্ট, বাট আমার যেমন খুব প্যাশন, আমি যখন রাস্তা দিয়ে যাই, আই টিপিক্যালি, এখন তো বিলবোর্ড নাই, আগে যখন বিলবোর্ড ছিল, সাইনবোর্ড ছিল, তখন আই টিপিক্যালি ইউজ টু জাস্ট লুক অ্যারাউন্ড, প্রত্যেকটা বিলবোর্ড আর সাইনবোর্ড দেখি, প্রত্যেকটা লেখা পড়ি, এবং লেখা পড়ে চিন্তা করি কেন এটা লিখছে, কেন এইটা লেখে নাই, কেন এই মডেলটা ইউজ করছে, কেন ওই মডেল ইউজ করে নাই, কেন ছবিটা বড় করে দিছে, ওইটার ছবিটা ছোট করে দিছে।
হ্যাঁ, কেন এই কালার ইউজ করছে, আমি এটা চিন্তা করি অলওয়েজ, আমার কাছে ভালো লাগে চিন্তা করতে। সো আই অলসো লাভ দিস ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি অ্যান্ড এভরিথিং। So it is good. It's good to know whatever the function you are in. It's good to know. It's good to learn. So আমি যেটা বলছিলাম যে কম্পিটিশনে আমি তাহলে মার্কেট শেয়ার বাড়ানোর জন্য যেটা ওয়ার্ড ডিক্লেয়ার করলাম, সেই ওয়ার্ডের এক একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে আমি প্রাইস, কোয়ালিটি, আমার প্রমোশনাল মানে এই কমিউনিকেশন স্ট্র্যাটেজি, দেন আমার ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি। আমি কি সারা বাংলাদেশে ছড়াবো, না আমি শহর কেন্দ্রিক হব, আমি কি আমার নিজের আউটলেট তৈরি করব, না আমি ফ্র্যাঞ্চাইজি দিব, না আমি এজেন্সি দিব, না আমি ডিলারশিপ দিব, নাকি আমি রিটেইলারদের ঘরে ঘরে পৌঁছাবো। দিস আর অল এক একটা ব্যাটেল। আমি যদি চিন্তা করি আমার এই ওয়ার্ড জেতার জন্য আমার রিটেইলারের সংখ্যা বাড়াইতে হবে, তাহলে আমি রিটেইলার নার্চার করবো। যে সে এই যে এখন ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিং এ যাচ্ছে, এক একটা ব্যাংক এজেন্ট ব্যাংকিং করে করে ছড়াচ্ছে। আইএফআইসি আমার ব্যাংক বিভিন্ন জায়গায় ঘরে ঘরে পেয়েছে, ওরা কি করছে, এজেন্ট না দিয়ে নিজেদের ব্রাঞ্চ খোলার চেষ্টা করছে এজেন্টের মতো করে ওই কস্টে। দুজনের দুই স্ট্র্যাটেজি, বাট তাদের জন্য এই নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করাটা ইজ এ ব্যাটেল। কারণ তার ওই গ্রোথ স্টেজে পৌঁছানোর জন্য ওয়ার জেতার জন্য এই ব্যাটেলটা জেতা প্রয়োজন। সো একটা ওয়ার জেতার জন্য যেমন অনেকগুলো ব্যাটেল প্রয়োজন, যেগুলো আপনারা ইংরেজি সিনেমা পুরোনো যে যুগের সিনেমাগুলো দেখবেন যে রাজারা প্ল্যান করে, দেখবেন বিশাল বড় একটা ম্যাপের মধ্যে তাদের সেনাপতিদেরকে নিয়ে রাজারা একটা লাঠির মধ্যে লাঠির আগায় ওই ঘোড়া বিভিন্ন জিনিস আছে ওগুলা ঠেলে ঠেলে দিয়ে প্ল্যান করতেছে যে এই দল তুমি এখান থেকে করবা, এই জায়গাটা ঘেরাও করবা, তুমি এই নদীটার ব্রিজটাকে ব্লক করে দিবা, তারপরে পিছন থেকে এরা এখান থেকে অ্যাটাক করবে। এখানে 3 মাস স্টেশন করার পরে ইন দা মিন টাইম আমরা নর্থের থেকে এই সোলজার গুলো এদিকে আসতে থাকবে, আয়ারল্যান্ড থেকে এই সোলজার আসতে থাকবে, এসে এসে এখানে ঘাঁটি করবে। এই যে প্ল্যানটা হচ্ছে দিস আর স্ট্র্যাটেজি। বাট এটার মধ্যে এই যে প্রতিটা আইটেমকে আমি বিভিন্ন রেসপন্সিবিলিটি দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় উইন করার জন্য বলছি দিস আর ব্যাটেলস। ঠিক সেরকম বিজনেসে আমরা যখন কম্পিটিশনে উইন করতে চাই দ্যাটস এ স্ট্র্যাটেজি, দ্যাটস এ ওয়ার। এইটার মধ্যে আমি কি কি কম্পোনেন্টকে কিভাবে আগায় নিয়ে যাব আমার কম্পিটিশন হচ্ছে, সেগুলো হচ্ছে ব্যাটেলস। দোজ আর আমরা বলি স্ট্র্যাটেজিক অবজেক্টিভস। ওকে, দিস ইজ হোয়াট স্ট্র্যাটেজি ইজ। এইবার আমরা যদি আমাদের ডিসকাশনে চলে আসি যে এই যে উপরের মাথাটা স্ট্র্যাটেজিজ অ্যান্ড কম্পিটিটিভ এজ, সেটা হচ্ছে গিয়ে এই ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন সিস্টেম, এমন অনেক ইনফরমেশন সিস্টেম আছে যেটা এই ওয়ারের ব্যাটেল হিসেবে কাজ করে। যে এরকম একটা ব্যাটেল যদি আমি জিততে পারি তাহলে আমি ওয়ারে জিততে পারবো। কিরকম? আমি যদি এমন একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি যেটা থেকে আমি কাস্টমারের সাথে রিলেশনশিপ এমন ম্যানেজ করব যে এই কাস্টমার আমার কাছ থেকে ছুটবে না, সে একদম মনে আমার কাস্টমার আমারই থাকবে সবসময়, এবং এই কাস্টমার তার জীবদ্দশায় যতবার প্রোডাক্ট কেনে ততবারই আমার কাছ থেকে কিনবে। তাহলে কি হবে? আমার মার্কেটিং এক্সপেন্স কমে যাবে, আমার রেভিনিউ বাড়বে, তার মানে আমার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কম হবে, তার মানে আমার সেলিং কস্ট কম হবে, তার মানে আমার প্রফিটেবিলিটি বাড়বে, তার মানে আই উইল হ্যাভ মোর স্পেস টু স্পেন্ড অন কোয়ালিটি অর স্পেন্ড অন প্রমোশন, মার্কেট এক্সপানশন, সো আই উইল উইন দ্য ওয়ার। এই ধরনের ইনফরমেশন সিস্টেম, যে ইনফরমেশন সিস্টেম আমাকে এই ধরনের অ্যাডভান্টেজ তৈরি করতে সাহায্য করে, সেই সিস্টেমগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি স্ট্র্যাটেজিক সিস্টেম, যেগুলোকে আমরা বলছি এটা রোল প্লে করতেছে, স্ট্র্যাটেজিস এন্ড কম্পিটিটিভ এজ তৈরি করে দিচ্ছে আমাকে কম্পিটিশনের এগেইনস্টে। তাহলে তারা শুধু ডিসিশন মেকিং করে না, ওকে, তারা ওই কম্পিটিশনে এজ তৈরি করে। বোঝা গেছে? বাট এই ধরনের সিস্টেম খুব কম অর্গানাইজেশন ইউজ করে, কারণ এটা ইউজ করার জন্য অর্গানাইজেশনের একটা সিগনিফিকেন্ট লেভেল অফ ম্যাচুরিটি প্রয়োজন হয়, নলেজ প্রয়োজন হয়। ওই পরিমাণ নলেজেবল অর্গানাইজেশন কম, ওই পরিমাণ নলেজেবল ম্যানেজমেন্ট পিপল কম, সিনিয়র এক্সিকিউটিভ কম পাওয়া যায়, যে কারণে এই ধরনের সিস্টেমের ইউজও কম হয়। আমরা ইআরপির কথা শুনি, ইআরপি খুব আমরা প্রচলিত অর্থে ইআরপি যেটা ব্যবহার করি, আসলে মোস্ট অফ দ্য সফটওয়্যারস আর নট ইআরপি। আমরা যে কোনো কিছু একটা সফটওয়্যার হলেই মানুষজন এখন বিজনেস ইউজুয়ালি বলে ইআরপি। ইআরপি আসলে এত সস্তা না। ট্রু ইআরপি ইজ আ ভেরি রোবাস্ট, আমরা পড়বো সেগমেন্ট 5, আমি এটার পরে সেগমেন্ট 5 হাতে পড়াবো, উইল সি। ইআরপি ইজ এ ভাস্ট থিং। হ্যাঁ, এরপর পরে 100 সেগমেন্ট 5 পড়বো, তখন পড়বো ইআরপি ইজ এ ভাস্ট থিং। ওই ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইজ ট্রুলি আ স্ট্র্যাটেজিক টুল, একটা বিজনেসকে কম্পিটিশনের থেকে আগায় নিতে পারে। ইটস নট মেয়ারলি ইনভয়েসিং সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার কি ইআরপি বলে না। ওকে, আমরা ওটা পড়বো। সো ওইগুলাকে আমরা বলি স্ট্র্যাটেজিস এন্ড কম্পিটিটিভ এজ হচ্ছে কি তাদের পারপাস, এবং তাদেরকে আমরা স্ট্র্যাটেজিক সফটওয়্যার বলি। বোঝা গেছে রোলস অফ ইনফরমেশন সিস্টেম? Yes, sir. Yes, sir. আচ্ছা, এরপরে আসবো আমরা ই বিজনেস বলতে আমরা কি বুঝাই।
আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি ই বিজনেস এবং ই কমার্স। ই কমার্স ওয়ার্ডটা আমরা অনেক বেশি শুনি, ই বিজনেসটা খুব একটা শোনা হয়ে ওঠে না। ই কমার্স হচ্ছে গিয়ে যখন আমরা ইন্টারনেটের থ্রু দিয়ে কোনো ট্রেডিং অ্যাক্টিভিটি করি, অর্থাৎ বাই সেল করি, কমার্শিয়াল অ্যাক্টিভিটি করি, তখন ওটাকে আমরা বলেছি ই কমার্স। কিন্তু আমরা যখন ইন্টারনেটের থ্রু দিয়ে অথবা আইটি টুল দিয়ে, আইটি ইনফ্রাস্ট্রাকচার, কম্পিউটার এবং কম্পিউটার সফটওয়্যার দিয়ে বিজনেসের অন্যান্য ফাংশনকে ক্যারি আউট করি, তখন আমরা ওটাকে ই কমার্স বলি না, তখন আমরা ওইটাকে বলি ই বিজনেস। সেই ফাংশনটা হইতে পারে ইনভয়েসিং, সেই ফাংশন হইতে পারে মানুষের, আমার এমপ্লয়ীদের প্রমোশন ম্যানেজমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রেজাল ম্যানেজমেন্ট। বাট আমি ওইটা যখন একটা ই সিস্টেম দিয়ে করতেছি, আমি যখন একটা আইটি সিস্টেম ইউজ করে করতেছি, তখন আমরা ওইটাকে বলছি ই বিজনেস সিস্টেম। পার্থক্যটা বোঝা গেছে? ই কমার্স হচ্ছে কি যখন আমরা একদম কমার্শিয়াল অ্যাক্টিভিটি করতেছি, অর্থাৎ বাই সেল করতেছি, তখন আমরা ওইটাকে বলতেছি ই কমার্স। আর রেগুলার বিভিন্ন অ্যাক্টিভিটি যখন করতেছি আমরা আইটি সিস্টেমের থ্রুতে, তখন ওটাকে বলছি আমরা ই বিজনেস। ওকে, জি স্যার। আচ্ছা, Lot of ই use. বিজনেস। আচ্ছা, এখানে ই বিজনেসে আমরা যদি বলি আমাদের কোর কিছু সিস্টেম আছে, আমরা একটা এক্সাম্পল হিসেবে এখানে বলছি, হ্যাঁ, নট নেসেসারিলি সমস্ত অর্গানাইজেশনে এই সব সিস্টেম থাকবে বা এই সবই সিস্টেম থাকবে বা এই সিস্টেমই থাকবে, এর বাইরের সিস্টেম। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি হয়ে গেছি, এক্সস্টেড হয়ে গেছি, আমি কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আমি একটু বেশি টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি। জি স্যার। হ্যাঁ, আমি আসলে কথা বলতে জি, পারছি স্যার। না, আমার তো কষ্ট হচ্ছে। No problem. কারণ আজকে সারাদিন আমার সাংঘাতিক এক্সস্টেড, আমি এত বেশি পরিমাণ মিটিং করছি, এত বেশি পরিমাণ কথা বলছি যে আসলে প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছি। মুখ দেওয়ার কথা বেরোতেছে না, দম আটকায় যাচ্ছে। ওকে তো লেট মি টেক আ ব্রেক। আমি আজকে Yes, থাকুক, আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে কন্টিনিউ করে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওকে স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ এই ক্লাসটার সিনপসিসটা যদি দিয়ে দিতেন কাইন্ডলি। শিওর অবশ্যই আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখনই যেটা করছি কি আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনাদের ক্লাস ক্যাপ্টেন ডাউনলোড করে বাকিদেরকে ইমেল করে দিতে পারেন, অথবা সবাই ইমেল এখন ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমি এই এক্ষুনি চলে আসতেছে, এই হচ্ছে চলে গেল। হ্যাঁ, আপনাদের আমার ক্লাসে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না, ফলো করতে অসুবিধা হচ্ছে না? না স্যার। ওকে, আমি দিয়ে দিছি, তাহলে এটা ডাউনলোড করে নিয়েন। হ্যাঁ, ওকে, তাহলে আমি লগ আউট করলাম, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এসেছে। চ্যাট বক্সে তো আসেনি, এসেছে। ও পাচ্ছি না। তাহলে ভাই আপনারা কেউ বসিও, একজন বসিও। গ্রুপে দিয়ে দিয়েন কাইন্ডলি। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। সবার কি ডাউনলোড হয়ে গেছে? হ্যাঁ, আমারটা কমপ্লিট। তাহলে ক্লোজ করে দিচ্ছি।